আমার যখন বয়স অল্প আর সবার মতোই স্কুলে গিয়ে প্রথম ক্ষমতাকে এনকাউন্টার করি, মানে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে আমাকে এমন কিছু লাগবে আমাদের জন্য যা স্বাভাবিক অবস্থায় পাওয়ার কথা না। ক্যাডেট কলেজে সেই সময় নিয়মকানুন আবার এইসব ব্যাপারে খুব ফলো আপ ছিল। তো আমাদের অনুমতি নিতে হতো নানান বিষয়। ধরেন যে রাতে টেলিভিশনে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে হলে অনুমতি লাগবে। পুরো ক্লাস একসাথে কলেজ থেকে বাইরে ঘুরতে যাবে, অনুমতি লাগবে। এই অনুমতি দেবেন প্রিন্সিপাল কিংবা অ্যাডজুটেন্ট, যিনি একজন আর্মি মেজর। তো প্রিন্সিপালের সাথে কথা বলবে একজন ক্যাডেট, কিন্তু যাবে দল বেঁধে মিনিমাম 5 জন। বাকিদের পেটে অ্যাটম বোমা মারলেও একটা শব্দও বেরোবে না, কিন্তু যেতে হবে দল পাকায়। খেয়াল করেন যে আমাদের বয়স তখন 14-15, দুনিয়াদারি কি বুঝি না, কিন্তু আমাদের লিভড এক্সপেরিয়েন্স এটা শিখিয়ে দিয়েছে যে আপনি যখন ক্ষমতাকে এনকাউন্টার করবেন, আপনার কথার লজিক যথেষ্ট না, আপনার ব্যক্তিত্ব যথেষ্ট না। যথেষ্ট কি? আপনি দল পাকাতে পারেন কিনা। উই জাস্ট নিউ ইট। আমার কাছে এটা অসম্ভব আপত্তিকর মনে হতো, ওই বয়সেই মনে হতো আই শুড বি গুড এনাফ টু ডিফেন্ড মাই সেলফ অর টু আর্গিউ। কিন্তু না, বড় হয়ে দেখলাম যে পুরা বাংলাদেশই আসলে এই একই রীতি। ক্ষমতার সামনে ব্যক্তিকে একদম ডিসিপিট করে দেওয়া হবে। আমি যে একজন পরিপূর্ণ মানুষ, এই কথাটা ভুলে না থেকে কর্তা আমাদের সামনে আবির্ভূত হতে পারে না। কর্তা যে আমাকে মানুষ হিসেবে পূর্ণ রেসপেক্ট দেবে, হোক আমার বয়স 13, এইটা সে পকেট থেকে বের করে দেবে। কে দেনেওয়ালা আর কে লেনেওয়ালা, এটা একেবারে স্পষ্ট করে তোলাটাই হলো পরিবেশের কর্তব্য। আমার প্রায় মনে হয় যে অত অল্প বয়সে এই রীতিটা আমরা কি করে বুঝে ফেলেছিলাম। এই অদ্ভুত বন্দোবস্ত সবাই মেনে নিল কেন? এটা তো সহজ না আসলে। আপনি যদি লো আইকিউর হাইলি ইনস্টিংক্টিভ মানুষ হন, আমার মনে হয় যে আপনি সাবকনশিয়াসলি প্রতিটা মুহূর্তে একটা বিষয়ে সজাগ থাকেন যে আপনার টিকে থাকার সম্ভাবনা কিংবা বেড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি হবে যদি আপনি একটা দলের মধ্যে থাকেন। আমি মনে করি যে এটা একটা প্রাইমোরিয়াল ইনস্টিংক্ট, কিন্তু এই ইনস্টিংক্ট অসম্ভব পোটেন্ট এবং আমাদের গ্রুপ বিহেভিয়ারের খুব বড় চালক। দেখেন, আমরা যে 4-5টা ছেলে প্রিন্সিপালের সামনে দাঁড়িয়েছিলাম, তারা কিন্তু লো আইকিউর মানুষ না। শাহেদ, তৌফিক এবং মুনাওয়ারের সম্ভবত মেনজা লেভেলের আইকিউ, কিন্তু আমাদের লিভড এক্সপিরিয়েন্স এমন ছিল যে আমরা বুঝে গিয়েছিলাম যে আমরা যদি ডোসাইল বোকাচোদার মতো অ্যাক্ট করি, আমাদের জেতার সম্ভাবনা বেড়ে যাবে। একটা হাইলি ইন্টেলিজেন্ট কিশোর পুরোপুরি বুঝতে পারছে যে সে নিজে বোকাচোদা না হলেও বোকাচোদার মতো অ্যাক্ট করাটা লাভজনক। আপনাকে মনে রাখতে হবে যে এই অভিজ্ঞতা কেবলমাত্র 30 বছর আগের 5টা কিশোরের অভিজ্ঞতা না, এটা আমাদের সামাজিক অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতাকে সাথে নিয়েই আমরা রাজনীতি করি, ক্ষমতাকে এনকাউন্টার করি। আমি মনে করি যে এই সামাজিক অভিজ্ঞতা হলো বাঙালি জাতির অনাদিকালের লো আইকিউ মানুষের লিভড এক্সপিরিয়েন্সের নির্যাস। এখন এই যে কনফার্মেশন বায়াস বা সামাজিক চাপ, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু হাই আইকিউ মোটেও যথেষ্ট না। 5টা কিশোরের জন্য না, আপনার জন্যও না। বাঙালির রাজনীতিকে বুঝতে হলে এই সামাজিক অবস্থাটাকে আপনার খুব ভালো করে বুঝতে হবে। এই যে দল পাকানোর প্রতি তার সদা প্রস্তুত মনোভাব, আপনার মনে হতে পারে যে এটা তো রাজনীতির জন্য সহায়ক। আপনি খুব বড় ভুল করলেন, কারণ এই দলে ঢোকার কোনো এন্ট্রি ব্যারিয়ার নাই, শুধুমাত্র ইতর হওয়াটাই যথেষ্ট। কিংবা
ইতরের মতো অ্যাক্ট করলে যেই গ্লানি উদ্ভূত হয়, সেই গ্লানিকে পাত্তা না দেওয়ার মানসিকতাই যথেষ্ট। আপনি দেখবেন যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে তেল দিতে দিতে সাংবাদিকরা গলে যাচ্ছে। আমি টেলিং ইউ, শেখ হাসিনা যদি একবার বলেন যে নাচ মেরা বুলবুল, नाच मेरा बुलबुल तुझे पैसा मिलेगा, कहाँ एडिटर हमें ऐसा मिलेगा, দেখবেন মোজাম্মেল ও বুলবুল কাপড় খুলে জাঙ্গিয়ার বুক পকেটে একটা লাল গোলাপ গুজে প্রেস কনফারেন্সে নাচতে শুরু করেছে। হ্যাঁ, ফারজানা রূপা পাশ থেকে ডাকবে, নাচ বুলবুল নাচ। দেখবেন যে এই আওয়ামী লীগের টোকাইগুলা টেলিভিশনের টক শোতে অশিক্ষিত পটুতাজনিত একটা কথা বলেই চারদিকে তাকায়, দিগ্বিজয়ীর হাসি দেয়। সে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন থেকে সমর্থন নিংড়ে নেবে, কারণ সাবকনশিয়াস লেভেলে সে ঘোট পাকাতে চায়, ট্যাগ টিম হয়ে আপনার উপর চড়াও হতে চায়। এগুলির লক্ষ্য একটাই, সেটা হলো ট্রাইব। ট্রাইবের সমস্যা কি? ট্রাইবের মূল সমস্যা হলো ইট উড হ্যাভ টু বি গার্ডেড বাই লাইজ। ইয়েস, ট্রাইবস আর অলওয়েজ গার্ডেড বাই লাইজ। প্রথমে মিথ্যা ছাড়া ট্রাইব হয় না, আর পরে ট্রাইব ছাড়া মিথ্যা হয় না। সত্য আর মিথ্যা কি এটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। এই জিনিসটা না বুঝলে আপনাদের জীবনটাই বৃথা। ফ্যাকচুয়াল ট্রুথ কি এটা আমরা সবাই বুঝি। ছাগলের রং যে কালো, এটা একটা ফ্যাক্ট, রাইট? আপনি জন্মান্ধ হলেও এই সত্য মিথ্যা হয়ে যায় না। টমাস অ্যাকুইনাস কিন্তু এই ফ্যাকচুয়াল ট্রুথকে তার সত্যের ক্লাসিফিকেশনে ধর্তব্যেই আনছেন না, কারণ এটা সেলফ এভিডেন্ট। তিনি অন্টোলজিক্যাল ট্রুথের কথা বলছেন, যেটা আল ফারাবির মেটাফিজিক্যাল ট্রুথের খুব কাছাকাছি। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, খুবই ইম্পর্ট্যান্ট। দুনিয়ার সব সত্য ফ্যাকচুয়াল না। মুসলমানদের মধ্যে একটা হাদিস খুবই জনপ্রিয়। এই হাদিসে রসুল পাক একটা মেয়ের কথা বলেছিলেন। একজন মহিলা দেখলেন যে রাস্তার একটা কুকুর তৃষ্ণার্ত, সে মারা যাচ্ছে। তো এই মহিলা একটা খারাপ পেশার মানুষ, উনি কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরটার প্রাণ বাঁচালেন। তার এই দয়ায় আল্লাহ এত খুশি হলেন যে এই মহিলার সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেল এবং তার জন্য বেহেশত নির্ধারিত হয়ে গেল। এখন আপনি যদি ফ্যাক্ট হান্টার হন, আপনি বিভিন্ন তথ্য দিয়ে প্রশ্ন তুলতেই পারেন যে এই ঘটনাটা মিথ্যা। আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ যে মহিলাকে বেহেশত দিয়ে দিলেন, আপনি জানলেন কি করে? আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ আছে? কিংবা আরও সফিস্টিকেটেড প্রশ্নও করা যেতে পারে। আমি জানি না, বাট আপনি প্রশ্ন করতে পারেন হয়তো যে অমুককালে কেইনানাইটদের মধ্যে কুয়ার প্রচলন ছিল না, বা অমুক জায়গায় কোনো প্রস্টিটিউট ছিল না, কিংবা সে আমলে মেয়েরা মোজা পরতো না, তাই এই ঘটনা সত্য না। হু নোজ? এখন আপনি বুঝতে পারছেন না যে একটা মুসলমান এই ঘটনাটাকে কিভাবে পড়ে এবং কোন জায়গাটাকে সত্য মনে করে। একটা মুসলমান যখন এই ঘটনাটা পড়ে, তার চোখে ওই মহিলা কিংবা কুকুর কিংবা কুয়া রিয়েল না। আসল যেই ইভেন্টের কথা রসুল বলছেন সেটা তার কাছে সম্পূর্ণ ইররেলেভেন্ট। মুসলমানের কাছে এই বর্ণনায় সত্য দুইটা। প্রথমটা হলো যে আল্লাহ পাক জীবে দয়া করাকে পছন্দ করেন, এবং দ্বিতীয়টা হলো আপনি যত পাপই করে থাকেন জীবনে, তার দয়ার বিপরীতে আপনার পাপ অতি সামান্য। তিনি আপনার সারা জীবনের পাপ একটা ভালো কাজের জন্য মাফ করে দিতে পারেন।
টেক্সটের যে অংশটা আপনার চোখে পড়ছে সেটা মুসলমানের কাছে পুরোপুরি অর্থহীন। খেয়াল করেন যে মুসলমান এই ঘটনায় যে সত্য খুঁজে পায় সেটা কিন্তু আনফলসিফায়াবল। আল্লাহ যে দয়াময়, এটা আপনি অবিশ্বাস করতে পারেন, কিন্তু ভুল তো প্রমাণ করতে পারবেন না। কাছাকাছি ঘটনা ঘটে যখন আমরা উপন্যাস পড়ি। শেষের কবিতায় লাবণ্য যে এক্সিস্ট করে না, কিংবা হুমায়ুন আহমেদের রূপা যে এক্সিস্ট করে না, সেটা তো আমরা জানি। কিন্তু হিমুর প্রতি রূপার যে প্রেম, তার মায়া, সেই এসেন্সটাকে আমরা সত্য মনে করি। আল্লাহর যেই এসেন্স সেটাকে অ্যাবসলিউট ধরে নিয়ে সেই এসেন্সের প্রকাশকে টমাস অ্যাকুইনাস অন্টোলজিক্যাল ট্রুথ বলছেন, যেটা সবখানে দেখা যায়। তার মতে অ্যাবসলিউট ট্রুথ ট্রান্সেন্ড করে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, এবং যা আল্লাহ পর্যন্ত ট্রান্সেন্ড করে না সেটা অ্যাবসলিউট ট্রুথ না। আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাইছি সেটা হলো, মডার্ন মানুষদের একটা কুসংস্কার আছে যে ফ্যাকচুয়াল ট্রুথের বাইরে আর কোনো ট্রুথ নাই। দেখেন, কোনো কালেই মানুষ সত্যকে এতটা রিডিউস করে নাই যেটা আমরা এখন করি। সত্য মানে শুধু ঘটে যাওয়া ঘটনার ফিরিস্তি না, কিংবা যা ঘটবে তার নিশ্চয়তা না। একটা সায়েন্স ফিকশন ফিল্ম আগাগোড়া মিথ্যা যেন আপনি কেন সেটা দেখেন এজন্যে যে এই সায়েন্স ফিকশনে মানুষের খায়সলতের যেই প্যাটার্ন আছে, যে স্বরূপ উন্মোচন আছে, সেই জিনিসটা কিন্তু মিথ্যা না। সত্যের বিপরীতে মিথ্যা কিন্তু মোটেও এরকম না। ছাগলের রং পিঙ্ক, এর একটা মিথ্যা, কিন্তু এই মিথ্যার জীবন পেতে হলে একজনকে মিথ্যারে বলতে হবে, এবং অন্তত একজনকে সেটা বিশ্বাসও করতে হবে। খেয়াল করেন যে আপনি পার্টিসিপেট না করলেও ছাগলের রং কালো থাকে, কিন্তু আপনি পার্টিসিপেট না করলে ছাগলের রং কোনোদিনও পিঙ্ক হবে না। মিথ্যা মাত্রই অবজারভার ডিপেন্ডেন্ট। এখন সত্য কি আমি সবসময় তা জানি না, আই কনফেস। আল্লাহ যে আছেন সেটার কি আপনি কোনো বৈজ্ঞানিক প্রমাণ দিতে পারবেন? না, কেউ পারবে না। আল্লাহ আছেন বা নাই, কোনো দিকেই 100% নিশ্চয়তা দেওয়া সম্ভব না। কিন্তু আপনি আল্লাহর উপস্থিতিকে পরম সত্য মনে করে অ্যাক্ট করেন, জীবন ধারণ করেন। আপনার ভেতর হয়তো কোনো প্রেমই নাই, কিন্তু আপনি মনে করছেন না যে নাসরিন জাহানের প্রতি আপনার যে ভালোবাসা সেটা পৃথিবীর খাঁটিতম প্রেম? এমন ঘটনা তো অহরহই ঘটে। সত্য এভাবে ফাংশন করে। সত্য ইনোসেন্ট, কারণ সত্য রিয়ালিটিকে অল্টার করতে চাইছে না, ভবিষ্যৎকে বদলাতে চাইছে না। নাসরিন জাহান যে মনিকা বেলুচি না, এটা তো আপনি জানেন। তাও আপনি নাসরিন জাহানকে ভালোবাসেন, কারণ ভবিষ্যতে কি হবে সেটা আপনার কাছে ইমমেটেরিয়াল। মিথ্যা বিষয়টা কিন্তু এরকম না, কারণ মিথ্যা ইনোসেন্ট না। মিথ্যার জন্ম হয় একটা বিশেষ লক্ষ্যকে মাথায় রেখে। আপনি মিথ্যায় পার্টিসিপেট করেন কিছু একটা পাবেন বলে। মিথ্যা ডিভিয়াস, কারণ একটা কিছু পাওয়ার আশায় আপনি অতীতকে বা রিয়ালিটিকে অল্টার করেন। 1965 সালে জন্ম হয়েও আপনি কেন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট চান? কারণ আপনি অতীতকে বদলে দিচ্ছেন কিছু সুবিধার আশায়। এজন্য মিথ্যা ডিভিয়াস। তবে যেই মিথ্যা ইনোসেন্ট, সেটা আমার মনে হয় বড়জোর অসত্য। আপনি মেয়েকে যে বলেন যে টিকল মনস্টার তাকে কাতুকুতু দেয়, কিংবা টুথ ফেরি তার দাঁত নিয়ে যায়, এই মিথ্যার পেছনে তো আসলে কোনো ইন্টেন্ট নাই, তাই না? আদৌ এটা মিথ্যা হিসাবে কোয়ালিফাই করে কিনা আমি বুঝি না। দেখেন, সত্য কি সব সময় এটা আমি জানি না, কিন্তু মিথ্যা কি এটা কিন্তু আমি জানি। কেননা আমার জানার মাধ্যমেই মিথ্যা হয়। আপনি যখন জেনে শুনে মিথ্যাকে অ্যাকসেপ্ট করেন, মিথ্যায় পার্টিসিপেট করেন, আপনার মাথায় ডেফিনিশন বলে আর কিছুই থাকে না। আপনি সব কিছুই বিশ্বাস করবেন। এরপর আপনার জীবন হলো আসলে একটা ফ্রি ফল। আপনাকে দিয়ে কিছুই হবে না। আমার বিচারে তখন আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা ইনফিনিটলি বেটার। ধরেন
যে আপনার ছেলে ক্লাস 8-এ পড়ে, আমি যদি আপনার ছেলেকে বলি যে আগামী বছর তোমাকে নকল করে ম্যাট্রিক পরীক্ষা পাশ করতে হবে, এটা যদি আপনি জানতে পারেন, সত্যি করে বলেন তো, আপনি কি আপনার ছেলের সাথে আমাকে দেখা করতে দেবেন? কোন ধরনের মানুষ পার্লামেন্টের ভেতর শঙ্কর মাছের চাবুক নিয়ে যায় মারপিট করার জন্য? আস্ক ইউরসেলফ। কোন ধরনের মানুষ পার্লামেন্টের ভেতর নিজের দলের স্পিকারকে পিটিয়ে মেরে ফেলে? নিজেকে অনেস্টলি জিজ্ঞেস করেন। আমি চিরকাল একটা পদ ধরে রাখবো, এটা চিন্তা করাটাই তো আমার ইতর হওয়ার জন্য যথেষ্ট। আর যে লোকটা সংবিধান বদলে নিজেকে আমৃত্যু প্রেসিডেন্ট বানিয়ে ফেলছে, সে কেমন মানুষ নিজেকে জিজ্ঞেস করেন। আমি জানি আপনার উত্তরটা কি, কিন্তু এই উত্তর আপনি পরোয়া করেন না। কেন পরোয়া করেন না এটা আমি বলতে পারবো না, কিন্তু কিভাবে পরোয়া করেন না এটা আমি জানি। 10 মিনিট পরে বলছি।